আসসালামু আলাইকুম বন্ধুরা। 10 মিনিট স্কুলে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। কেমন আছো তোমরা সবাই? আমি আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো, তোমাদের পড়ালেখা এবং সবকিছু অনেক ভালো চলছে। তোমাদের যদি একটি প্রশ্ন করি যে তোমরা কি জানো যে একজন ব্যক্তির অভাব, চাহিদা এবং প্রয়োজন এই ৩ টি বিষয়ের মধ্যে পার্থক্য কি? তোমরা কি বলতে পারবে? অনেকেই হয়তো বলতে পারবে, অনেকেই হয়তো বলতে পারবে না। তুমি বলতে পারো বা না পারো সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। কেন? কারণ হচ্ছে আজকে আমরা কিন্তু এই বিষয়ে আলোচনা করব। আজকে বিপণন পরিচিতি অধ্যায়ের যে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব, তার মধ্যে একটি টপিক হচ্ছে বিপণনের বৈশিষ্ট্য। গত ভিডিওতে আমরা জেনেছি বিপণন সম্পর্কে, বিপণনের ক্রমবিকাশ বা ইতিহাস সম্পর্কে জেনেছি। আজকে আমরা বিপণনের বৈশিষ্ট্য সম্পর্কে জানব। এবং আরেকটা বিষয় নিয়ে আমরা জানব, তা হচ্ছে প্রয়োজন, অভাব ও চাহিদার পার্থক্য। আজকে আমরা জেনে নিব যে প্রয়োজন, অভাব ও চাহিদার মধ্যে কি কি পার্থক্য রয়েছে। তো চলো দেরি না করে আমরা আমাদের আজকের এই লেকচারটি শুরু করে দেই। প্রথমে আমরা আলোচনা করব বিপণনের বৈশিষ্ট্য। বিপণনের কিছু বৈশিষ্ট্য আছে এবং এই বৈশিষ্ট্যগুলো বিপণনকে অন্যান্য সকল বিষয় থেকে আলাদা করে। সেই বৈশিষ্ট্যগুলো কি? চলো দেখে নিই। তোমরা স্ক্রিনে বেশ কয়েকটি বৈশিষ্ট্য দেখতে পাচ্ছ। প্রথমেই যে বৈশিষ্ট্য নিয়ে আমরা আলোচনা করব তা হচ্ছে ভ্যালু যোগকারী কার্যক্রম, বা যাকে আমরা ইংরেজিতে ভ্যালু অ্যাডিং অ্যাক্টিভিটি বলি। যেই কাজের মাধ্যমে পণ্যের নতুন উপযোগ সৃষ্টি হয় বা পণ্যের নতুন উপযোগ সৃষ্টি করে পণ্যের বর্তমান মূল্যের সাথে নতুন মূল্য যোগ করা হয়, তাকে আমরা ভ্যালু যোগকারী বা ভ্যালু অ্যাডিং অ্যাক্টিভিটি বলি। যেমন একটি পণ্য যদি একটি স্থানে উৎপাদিত হয় এবং সেখান থেকে ওই পণ্যটি শহরে নিয়ে এসে পণ্যটি বিক্রি করা হয়, দেখা যায় কি যে ওই পণ্যটি শহরে আসার ফলে পণ্যটির মূল্য বৃদ্ধি পেয়েছে এবং এইখানে স্থানগত একটি উপযোগের কারণে ভ্যালু সৃষ্টি হয়। বিপণন প্রত্যেকটা কাজের মাধ্যমে ভ্যালু যোগ করে বা ভ্যালু অ্যাড করে। এই কারণে বিপণনের একটি বৈশিষ্ট্য হচ্ছে বিপণন একটি ভ্যালু যোগকারী কার্যক্রম। ২ নম্বর বৈশিষ্ট্য হচ্ছে সামাজিক প্রক্রিয়া। বিপণন একটি সামাজিক প্রক্রিয়া। আমরা জানি যে প্রক্রিয়া সমাজে বসবাসকারী জনগোষ্ঠীর প্রয়োজন, অভাব ও চাহিদা পূরণের লক্ষ্যে সমাজ, সংস্কৃতি এবং ক্রেতা বা ভোক্তাকে কেন্দ্র করে গড়ে ওঠে, তাকে সামাজিক প্রক্রিয়া বলা হয়। একজন বিপণনকারী সকল কাজ সমাজে বসবাসরত মানুষের জন্যই করে, মানুষের মঙ্গলের জন্যই পরিচালিত হয়। তাই আমরা বলতে পারি বিপণন একটি সামাজিক প্রক্রিয়া। অর্থাৎ বিপণনের একটি বৈশিষ্ট্য হচ্ছে বিপণন একটি সামাজিক প্রক্রিয়া। এরপর যে বৈশিষ্ট্য নিয়ে আমরা আলোচনা করব তা হচ্ছে ব্যবস্থাপকীয় প্রক্রিয়া। বিপণনের বিভিন্ন স্তরে নতুন পণ্যের উন্নয়ন, বন্টন, ব্যবস্থার উন্নয়ন, মূল্য পর্যালোচনা, মূল্য নির্ধারণের নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়ন, বিপণন প্রসারের নীতি নির্ধারণ ইত্যাদি বিষয়গুলো জড়িত। প্রত্যেকটা স্তরেই বিপণন মিশ্রণের সঠিক কৌশল নির্ধারণে কার্য পরিকল্পনা গ্রহণ, সংগঠিতকরণ, প্রেষণা দান এবং ইত্যাদি ব্যবস্থাপনা সংক্রান্ত যে কার্যক্রমগুলো রয়েছে সেই কার্যক্রমগুলো করা হয়। তাই আমরা বলতে পারি বিপণন একটি ব্যবস্থাপকীয় প্রক্রিয়া। তাই বিপণনের একটি বৈশিষ্ট্য হচ্ছে বিপণন একটি ব্যবস্থাপকীয় প্রক্রিয়া। এরপর যে বৈশিষ্ট্য নিয়ে আমরা আলোচনা করব তা হচ্ছে অর্থনৈতিক প্রক্রিয়া। বিপণনের সাথে বিভিন্ন রকমের অর্থনৈতিক কাজ জড়িত। অর্থনীতিতে উল্লিখিত স্থান, সময় ও সত্যগত উপযোগ সৃষ্টির সাথে জড়িত কার্যাবলী বিপণনের অন্তর্ভুক্ত। বিপণন কাজগুলোর মধ্যে পরিবহন, স্থানগত, গুদামজাতকরণ, সময়গত, ক্রয় বিক্রয়, সত্যগত ইত্যাদি বিভিন্ন রকমের উপযোগ সৃষ্টি করে এবং এই কারণে বিপণনকে আমরা অর্থনৈতিক প্রক্রিয়া বলি। তাই অর্থনৈতিক প্রক্রিয়া বিপণনের একটি বৈশিষ্ট্য। আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে বিনিময় প্রক্রিয়া। বিনিময়ের মাধ্যমে ভোক্তা তার প্রয়োজন ও অভাব পূরণের ব্যবস্থা করলে বিপণনের কাজ সংঘটিত হয়। বিপণনকারীর কাজ হচ্ছে ভোক্তাদের সন্তুষ্ট করা, যাতে তারা পুনরায় বিনিময় প্রক্রিয়ায় অংশ নেয়। পুনরায় ব্যবসায়ের প্রত্যাশায় বিপণনকারীরা ক্রেতাদের সাথে সম্পর্ক উন্নয়নের চেষ্টা করে। তাই আমরা বলতে পারি যে বিপণনের মধ্যে বিনিময় থাকায় বিপণনকে একটি বিনিময় প্রক্রিয়া বলি। তাই বিনিময় প্রক্রিয়া বিপণনের একটি বৈশিষ্ট্য। আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে ভোক্তামুখী প্রক্রিয়া। বিপণনের যেই কাজ হয় সেই কাজ হয়ই ভোক্তাকে ঘিরে। ভোক্তাকে ঘিরে সামগ্রিক বিপণনের কাজ সম্পন্ন হয় এবং
ভোক্তারাই রাজা বা ভোক্তাই রাজা, এই দর্শনের ভিত্তিতে ভোক্তাদের প্রয়োজন পূরণের ব্যবস্থা করা হয়। তাই বিপণনকে ভোক্তামুখী প্রক্রিয়া হিসেবে গণ্য করা হয়। তাই বিপণনের একটি বৈশিষ্ট্য হচ্ছে ভোক্তামুখী প্রক্রিয়া। এছাড়াও বিপণনের আরো কিছু বৈশিষ্ট্য রয়েছে এবং সেই বৈশিষ্ট্যগুলো এখন আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি। যেমন একটি হচ্ছে গতিশীল প্রক্রিয়া। সময়ের সাথে সাথে ভোক্তাদের জীবনযাত্রার মান, রুচি, পছন্দ, ক্রয় ক্ষমতা, ক্রয় আচরণ ইত্যাদির কিন্তু পরিবর্তন ঘটে। এই পরিবর্তনের সাথে তাল মিলিয়ে ভোক্তাদের সন্তুষ্ট করার কার্যক্রম কিন্তু বিপণনকারীকে গ্রহণ করতে হয় এবং এই কারণে বিপণনকে গতিশীল হতে হয়। বিপণন একটি গতিশীল প্রক্রিয়া হয়ে থাকে। তাই গতিশীল প্রক্রিয়াও বিপণনের একটি বৈশিষ্ট্য। আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে অনুসন্ধানমূলক প্রক্রিয়া। নতুন বাজার সৃষ্টি, নতুন ক্রেতা খুঁজে বের করা, পণ্যের বৈশিষ্ট্য উন্নয়নের মাধ্যমে ক্রেতাদের ধরে রাখা এবং তাদেরকে পুনরায় ক্রয়ে উদ্বুদ্ধ করার জন্য বিপণনকারী সবসময় বিভিন্ন অনুসন্ধানমূলক কাজ করে এবং এই ধরনের কাজ বিপণনকারীকে নিরবিচ্ছিন্নভাবে বা রিলেন্টলেসলি করে যেতে হয়, চালিয়ে যেতে হয়। তাই আমরা বলতে পারি এই যে অনুসন্ধান করা, এই অনুসন্ধানমূলক প্রক্রিয়া বিপণনের একটি বৈশিষ্ট্য, কারণ বিপণনকারীকে অনুসন্ধানমূলক কার্যক্রম চালিয়ে যেতে হয়। এছাড়াও বিপণন একটি সমন্বিত প্রক্রিয়া। ক্রেতাদের সন্তুষ্ট করা আমরা জানি বিপণনের অন্যতম লক্ষ্য। তাই পণ্য উৎপাদন এবং ক্রেতাদের নিকট তা সুষ্ঠুভাবে পৌঁছানোর জন্য প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগ এবং বিপণন কাজগুলোর মধ্যে সমন্বয় করা প্রয়োজন এবং এই জন্য বিপণনকে একটি সমন্বিত প্রক্রিয়া বলা হয়। তাই সমন্বিত প্রক্রিয়া বিপণনের একটি বৈশিষ্ট্য। আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে মধ্যস্থ ব্যবসায়ীদের অবস্থান। বিপণন ব্যবস্থায় পাইকারি, খুচরা ব্যবসায়ী, প্রতিনিধি, পরিবেশক ইত্যাদি বিভিন্ন ধরনের মধ্যস্থ ব্যবসায়ী বিদ্যমান থাকে। ভোক্তাদের কাছে সুষ্ঠুভাবে পণ্য পৌঁছানোর ক্ষেত্রে এদের ভূমিকা ব্যাপক। বিস্তৃত বাজার ব্যবস্থায় এদেরকে বাদ দিয়ে বিপণন কার্যক্রম পরিচালনা করা সম্ভব নয়। তাই আমরা বলতে পারি যেহেতু মধ্যস্থ ব্যবসায়ীরা বিপণন পর্যায়ে থাকে এবং বিভিন্ন ক্ষেত্রে তাদের প্রয়োজন আছে, তাই মধ্যস্থ ব্যবসায়ীদের অবস্থান বিপণনের একটি বৈশিষ্ট্য। আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে বিপণন প্রয়োগমুখী বা যাকে আমরা ইংরেজিতে বলি মার্কেটিং ইজ অ্যাপ্লিকেবল। বিপণনের আরেকটি অন্যতম বৈশিষ্ট্য হলো এটি একটি প্রয়োগমুখী বিষয়। শুধুমাত্র তাত্ত্বিক জ্ঞানের মাধ্যমে বিপণনে সফলতা পাওয়া যায় না। তাত্ত্বিক জ্ঞানকে যথাভাবে বা ঠিকভাবে বা যথোপযুক্তভাবে প্রয়োগ করার মাধ্যমেই বিপণনের সফলতা লাভ হয়। তাই আমরা বলতে পারি বিপণন প্রয়োগমুখী এবং বিপণন প্রয়োগমুখী বিপণনের একটি বৈশিষ্ট্য। সর্বশেষ যে বৈশিষ্ট্য নিয়ে আমরা আলোচনা করব তা হচ্ছে বিপণন মুনাফামুখী। বিপণন মুনাফামুখী কার্যক্রম সামগ্রিক ব্যবসায়ের একটি অন্যতম শাখা হিসেবে যেহেতু বিপণনের কার্যক্রম পরিচালিত হয়, তাই এটি ব্যবসায়ের উদ্দেশ্যের সাথে সামঞ্জস্যপূর্ণ। বিপণনকারীরা ভোক্তাদের সর্বোচ্চ সন্তুষ্টি প্রদান করে এবং এর মাধ্যমে তারা মুনাফা অর্জনের লক্ষ্য পূরণ করে। তাই বিপণন মুনাফা অর্জনের উদ্দেশ্যে হয়ে থাকে এবং এই কারণে বিপণনকে আমরা মুনাফামুখী বলি এবং বিপণন মুনাফামুখী বিপণনের একটি বৈশিষ্ট্য। আশা করি তোমরা সবাই বিপণনের বৈশিষ্ট্যগুলো বুঝতে পেরেছো। এখন আমরা আলোচনা করব প্রয়োজন, অভাব ও চাহিদার পার্থক্য নিয়ে। এখানে প্রয়োজনের পর একটি কমা হবে, যে কমাটি মিস্টেকেনলি চলে আসেনি। এখানে প্রয়োজনের পর কমা হবে এবং আমরা এখন প্রয়োজন, অভাব ও চাহিদার পার্থক্য দেখে নিব এবং সেই পার্থক্য নিয়ে আমরা আলোচনা করব। যেমন প্রথমেই চলে আসি, পার্থক্যের বিষয় আছে প্রয়োজন, অভাব, চাহিদা। প্রত্যেকটার পার্থক্য নিয়ে আমরা এখন আলোচনা করব এবং প্রথমে আমরা আলোচনা করব উৎপত্তি নিয়ে। প্রয়োজন, মানুষের বঞ্চনা বোধ থেকে প্রয়োজনের উৎপত্তি ঘটে এবং প্রয়োজন থেকে মানুষের মধ্যে অভাব বোধের সৃষ্টি হয় এবং অভাব বোধ থেকে চাহিদার সৃষ্টি হয়। এবার যদি কথা বলি স্তর নিয়ে, প্রয়োজনকে মানসিক বা বিমূর্ত স্তর বলে। অর্থাৎ প্রয়োজনের যে স্তর, এই স্তরটি হচ্ছে মানসিক বা বিমূর্ত। অভাব হচ্ছে মূর্ত বা বস্তুগত স্তর আর চাহিদা হচ্ছে কোনো কিছু পাওয়ার আকাঙ্ক্ষার স্তর। অর্থাৎ এই ক্ষেত্রে প্রয়োজন, অভাব এবং চাহিদা আলাদা। এরপর যদি চলে আসি সম্পৃক্ততাতে, প্রয়োজন সামাজিক অবস্থার সাথে সম্পৃক্ত, সংস্কৃতি ও ব্যক্তিত্বের সাথে অভাব সম্পৃক্ত আর অভাব পূরণের ইচ্ছা, প্রয়োজনীয় অর্থের সংস্থান এবং অর্থ ব্যয় ইচ্ছার সাথে হচ্ছে চাহিদা সম্পৃক্ত। অর্থাৎ প্রয়োজন
সম্পৃক্ত হচ্ছে একজন ব্যক্তির সামাজিক অবস্থার সাথে। অভাব সংস্কৃত ও ব্যক্তিত্বের সাথে সম্পর্কিত বা সম্পৃক্ত। আর অভাব পূরণের ইচ্ছা, প্রয়োজনীয় অর্থের সংস্থান এবং অর্থ ব্যয়ের ইচ্ছার সাথে চাহিদা সম্পৃক্ত। এরপর চলে আসি অনুভূতিতে। বিভিন্ন ব্যক্তির প্রয়োজনের মধ্যে তেমন কোনো পার্থক্য দেখা যায় না। সংস্কৃতি ও ব্যক্তিত্বের কারণে অভাব বোধের মধ্যে আমরা পার্থক্য দেখতে পাই। আর ক্রয় সামর্থ্যের পার্থক্যের কারণে চাহিদায় পার্থক্য দেখা যায়। অর্থাৎ প্রয়োজনে তেমন পার্থক্য না থাকলেও অভাব ও চাহিদায় কিন্তু পার্থক্য দেখা যায়। এবং এছাড়াও আরো বেশ কিছু পার্থক্য রয়েছে। যেমন চলে আসি বিপণনকারীর ভূমিকাতে। বিপণনকারী প্রয়োজন সৃষ্টি করতে পারে না, শারীরিক কারণেই মানুষ প্রয়োজন অনুভব করে। সমাজের বিবর্তনের সাথে সাথে বিপণনকারী মানুষের মনে অভাববোধ সৃষ্টি করতে পারে। অর্থাৎ বিপণনকারীর পক্ষে প্রয়োজন সৃষ্টি করা সম্ভব নয়, কিন্তু সমাজের বিবর্তনের সাথে বিপণনকারী মানুষের মনে অভাববোধ সৃষ্টি করতে পারে। অপরদিকে উপযোগিতা, আকর্ষণীয়তা, ক্রয় সামর্থ্য এবং সহজে প্রাপ্যতা ইত্যাদি তুলে ধরার মাধ্যমে বিপণনকারী চাহিদা সৃষ্টি করতে পারে। অর্থাৎ বিপণনকারী প্রয়োজন সৃষ্টি করতে না পারলেও অভাব ও চাহিদা সৃষ্টি বিপণনকারী কিন্তু করতে পারে। এরপর যদি চলে আসে আয়তনে, প্রয়োজন অভিন্ন হওয়ায় এর আয়তন ব্যাপক। যেহেতু প্রয়োজন অভিন্ন, তাই এর আয়তন ব্যাপক। অভাব প্রয়োজনের তুলনায় সীমিত, ফলে এর আয়তন ছোট। আর যেহেতু সকল অভাবই চাহিদায় পরিণত হয় না, তাই এর আয়তন আরো ছোট। অর্থাৎ এই তিনটির মধ্যে সবচেয়ে ছোট আয়তন হচ্ছে চাহিদার, এরপর অভাবের এবং প্রয়োজনের আয়তন হচ্ছে সবচেয়ে বড় বা ব্যাপক। সর্বশেষ যে পার্থক্য নিয়ে আমরা আলোচনা করব তা হচ্ছে উদাহরণ। যেমন প্রয়োজনের উদাহরণ কি? খাদ্য, বস্ত্র, বাসস্থান, নিরাপত্তা, চিকিৎসা, শিক্ষা ইত্যাদি হচ্ছে প্রয়োজনের উদাহরণ। সবারই এই প্রয়োজনগুলো থাকে। অর্থাৎ প্রয়োজন সবার জন্য এবং এগুলো সবারই প্রয়োজন। খাদ্য, বস্ত্র, বাসস্থান, নিরাপত্তা, চিকিৎসা, শিক্ষা ইত্যাদি সবার প্রয়োজন। অভাবের ক্ষেত্রে এটা পার্সন টু পার্সন ভ্যারি করে বা ডিপেন্ড করে। যেমন ক্ষুধার ক্ষেত্রে ভাত হতে পারে বা ফাস্টফুড হতে পারে, পোশাকের ক্ষেত্রে লুঙ্গি হতে পারে, প্যান্ট হতে পারে, শার্ট হতে পারে বা টি শার্ট হতে পারে। অর্থাৎ অভাব পার্সন টু পার্সন ভ্যারি করে। এবার আসি চাহিদায়। ক্রয় ক্ষমতার জন্য অভাব মেটানোর উপযোগী যে কোনো পণ্য চাহিদার মধ্যে পড়ে। অর্থাৎ এই কারণেই প্রয়োজন অনেক ব্যাপক, যেহেতু প্রয়োজন হচ্ছে সেই বিষয়গুলো যা সবারই প্রয়োজন হয়। অভাব হচ্ছে পার্সন টু পার্সন ভ্যারি করে, আর চাহিদা ডিপেন্ড করে বা নির্ভর করে একজন ব্যক্তির ক্রয় ক্ষমতার উপর। যার ক্রয় ক্ষমতার মধ্যে যেই অভাব মেটানোর যেই পণ্য আসে, সেটাই তার চাহিদার মধ্যে পড়ে। অভাবের ক্ষেত্রে এক একজন ব্যক্তির ব্যক্তিত্বের উপর নির্ভর করে, কিন্তু প্রয়োজন কম বেশি সবারই এক থাকে বা সেম থাকে। আশা করি তোমরা প্রয়োজন, অভাব ও চাহিদার মধ্যকার যেই পার্থক্য, সেই পার্থক্য বুঝতে পেরেছো। আমরা আমাদের আজকের এই ভিডিওতে বিপণনের বৈশিষ্ট্য সম্পর্কে জানলাম, আলোচনা করলাম এবং এরপর আমরা প্রয়োজন, অভাব ও চাহিদার মধ্যে পার্থক্যগুলো দেখে নিলাম, জেনে নিলাম। আশা করি আজকের এই ভিডিওটি তোমাদের সবাইকে উপকৃত করবে। তোমাদের সবাইকে আজকের এই ভিডিওতে সাথে থাকার জন্য ধন্যবাদ। সবার সাথে পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।